সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছে আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর আছে, তার ভিতরে সর্বপ্রথমেই বলি, আব্রাহাম লিঙ্কন জাহাজ এই যে সংকটে পড়েছে তার মূল কারণ কি? তার মূল কারণ হচ্ছে কুয়েত, বাহরাইন এবং ওমানে মার্কিন নৌবাহিনীর ঘাঁটি ইরান যে ধ্বংস করে ফেলেছে, তার কারণেই আব্রাহাম লিঙ্কনের এই সংকট তৈরি হয়েছে, এমন দাবি করছে আন্তর্জাতিক গণমাধ্যম, ইরানি গণমাধ্যম, সবাই। এদিকে খুব ইন্টারেস্টিং খবর হচ্ছে, সংযুক্ত আরব আমিরাত ইরানকে বিপুল পরিমাণে অর্থ দেওয়ার বিনিময়ে ইরান যাতে হামলা না চালায় তার একটা চুক্তি করতে চাচ্ছে। এরই মধ্যে $300 কোটি দেয়া হয়েছে এবং আরও $2000 কোটি দেওয়ার একটা চুক্তি হতে যাচ্ছে। তবে সংযুক্ত আরব আমিরাতের ব্যাপারে কি বলছে সেটা কিন্তু আর একটা বিরাট প্রশ্ন। এদিকে ইরানের 3 জন পাইলট কাতারের কারাগারে বন্দী আছে, কিন্তু কাতার সে কথা বলছে না এবং তাদের সাথে ইরানের যোগাযোগ বা তাদের পাইলটদের পরিবারের লোকজন যোগাযোগ করতে পারছে না। এই ব্যাপারে আন্তর্জাতিক রেড ক্রিসেন্টকে চিঠি লিখেছে ইরান। কিভাবে ইরানের এই 3 পাইলট কাতারে আটক হয়েছে? আরও দুটি খুব গুরুত্বপূর্ণ খবর আছে। একটি খবর হচ্ছে, আগামীকাল অর্থাৎ রোববার ইরান এবং আমেরিকার মধ্যে যে ইসলামাবাদ সমঝোতার স্মারক সই হয়েছিল, সেই সমঝোতার স্মারকের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছে যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে কিনা। খুব চমৎকার একটা বুদ্ধিদীপ্ত উত্তর তিনি দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী কি বলেছেন আপনারা শুনলে অবাক হবেন এবং তার থেকে ভিন্ন ইঙ্গিতও মিলবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্রিটেনকে যে প্রথম পরমাণু শক্তিধর ইসলামী প্রজাতন্ত্র বলে কটাক্ষ করেছিল, সে ব্যাপারে ব্রিটেন কিন্তু রাষ্ট্রীয়ভাবে বক্তব্য দিয়েছে। আপনারা ভাবুন তো কি বলতে পারে ব্রিটেন। সুপ্রিয় দর্শক, এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো নিয়েই মূলত আজকের ভিডিওতে কথা বলবো। আশা করি ভালো লাগবে আলোচনা, আর ভালো যদি লাগে আলোচনা তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথমেই যে আলোচনা করতে চাই সেটি হচ্ছে, বার্তা সংস্থা রয়টার্স খবর দিয়েছে যে $300 কোটি ইরানকে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং আরও $2000 কোটি ইরানকে দেবে সংযুক্ত আরব আমিরাত। এত বিপুল পরিমাণ অর্থ কেন দিচ্ছে? এত বিপুল পরিমাণে অর্থ দেওয়ার কারণ হচ্ছে এই যে সংযুক্ত আরব আমিরাত ইরানকে অনুনয় বিনয় করছে, অনুরোধ করছে যে আমরা টাকা দিচ্ছি, আপনাদের সাথে আমাদের একটা চুক্তি হবে, আপনারা সংযুক্ত আরব আমিরাতে আর হামলা করতে পারবেন না। শুধু তাই না, এটা ঘনিষ্ঠতার জন্য, সম্পর্ক বৃদ্ধির জন্য দ্বিপক্ষীয় এমন একটা চুক্তি হবে যার আওতায় দুই দেশ গোয়েন্দা তথ্য বিনিময় করবে, তারপরে আঞ্চলিক সহযোগিতা থেকে শুরু করে অনেক ব্যাপার স্যাপার আছে। এটার সেই খবর দিচ্ছে 4টি সূত্রের বরাত দিয়ে আরও $2000 কোটি দেবে। ইরান কি বলছে এ ব্যাপারে? ইরানের বক্তব্য ঠিক এই রকম ভাবে, মানে ইরানের মনোভাবটা এইরকম ভাবে তুলে ধরা হয়েছে যে এরকম বিপুল অঙ্কের টাকা দিলে ইরান সংযুক্ত আরব আমিরাতে হামলা হয়তো নাও চালাতে পারে এবং ইরানে তো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতির একটা অংশ যদি এইসব জায়গা থেকে উঠে আসে তাহলে মন্দ কি? হলোই তো, প্রতিবেশী দেশই তো। রয়টার্সের এই খবরে আরও দাবি করা হয়েছে, ইরান পারস্য উপসাগরের আরও অন্তত 2টি দেশের সাথে হয়তো এই ধরনের চুক্তি করতে পারে, অর্থাৎ তারাও অর্থ দেবে এবং তাদের সাথে ইরানের চুক্তি থাকবে, অর্থাৎ তারা ইরানের কাছ থেকে এই গ্যারান্টি চাইবে যে ইরান তাদের উপর হামলা করবে না। সংযুক্ত আরব আমিরাত এই খবর অস্বীকার করেছে। তারা বলছে যে না, আমরা এই ধরনের কোনো অর্থ ইরানকে দেইনি এবং এই ধরনের অর্থ দেওয়ার কোনো পরিকল্পনা নেই, এই খবরটা সঠিক খবর নয়। আমি জানি না রয়টার্সের খবর মিথ্যা কিনা, হতেও পারে, অসম্ভব কিছু না, আবার সত্যিও হতে পারে। হয়তো সংযুক্ত আরব আমিরাতে এই সময় নানান টেকনিক্যাল কারণে অনেক ব্যাপার আছে, তো আমেরিকার চাপ থাকতে পারে, ইসরায়েলের চাপ থাকতে পারে, ভারতের চাপ থাকতে পারে, বা একটা মান অপমানের ব্যাপার থাকতে পারে, নানান কারণে এই খবরটা হয়তো লুকিয়ে যেতে পারে, গোপন করতে পারে, বাট ভেতরে ভেতরে ইরানের সাথে এমন চুক্তির কথা
হতেই পারে, আসতেই পারে। আমি আরও 2-3 দিন আগে এই বিষয়ে একটা ইনফরমেশন পেয়েছিলাম, কিন্তু তখনও কোনো কংক্রিট আলোচনা ছিল না বলে, মেইন স্ট্রিম গণমাধ্যমে ছিল না বলে আমি আলোচনাটা তুলিনি। কিন্তু আজকে খবরটা তুললাম এই কারণে, যেহেতু রয়টার্সে এই খবর প্রকাশ হয়েছে। এবং শুধু সংযুক্ত আরব আমিরাতের কথা না, আরও 2টি দেশের সাথে নাকি ইরানের এই রকম আলোচনা চলছে। এই জন্য আমি খবরটা আজকে ফ্ল্যাশ করলাম। তো এই যে সংযুক্ত আরব আমিরাত ইরানের সাথে চুক্তি করছে, অর্থ দিচ্ছে এবং আরও অর্থ দেবে, বা আরও 2টি দেশ ইরানের সাথে এই ধরনের চুক্তি করবে, তারা কেন চুক্তিটা করছে? এটা হলো একটা বেসিক কোশ্চেন। এটা শুধুমাত্র এই কারণে, আর কিচ্ছু না, শুধুমাত্র এই কারণে ইরান তার সামরিক সক্ষমতা দিয়ে আমেরিকা এবং ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে মারাত্মক রকমের কোণঠাসা করে ফেলেছে। শুধু কোণঠাসা না, আসলে মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলি এত ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সমস্ত দেশ চোখের সামনে দেখেছে যে আমেরিকার কি বিশাল বিশাল অট্টালিকা, প্রাসাদ, বিশাল বিশাল সামরিক ঘাঁটি, নৌবাহিনীর ঘাঁটি, তাদের গুরুত্বপূর্ণ বিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, এগুলো চোখের সামনে ধ্বংস হয়ে গেছে। এই সমস্ত দেশের রাজা মহারাজারা দেখেছে নিজেরা চোখের সামনে। দেখার পরে এখন তাদের হয়তো একটা হুঁশ হচ্ছে যে ইরান আসলে মধ্যপ্রাচ্যে কি করতে পারে আর কি করেছে। তারা তো 1 দফা 2 দফা দেখেনি, কয়েক দফাই দেখলো। কিরকম? এই যে 28 ফেব্রুয়ারি যে যুদ্ধ শুরু হলো, সেই যুদ্ধ কিন্তু একটানা 40 দিন চলেছে। সেই সময় ইরানের পাল্টা প্রতিরোধ দেখেছে। এরপরে কিছুদিন যুদ্ধবিরতি থাকলো, আবার আমেরিকা ইরানের উপর হামলা চালালো এবং সেখানে 13-14 দিন টানা যুদ্ধ হলো। এবং এই 13-14 দিনের যুদ্ধে ইরান মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত করে দিয়েছে আমেরিকাকে। মধ্যপ্রাচ্যে প্রত্যেকটা ঘাঁটি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। একেবারে বেছে বেছে চিহ্নিত করে টার্গেটে হামলা চালিয়েছে ইরান। এই ঘটনাগুলো মধ্যপ্রাচ্যের যারা রাজা বাদশার শাসক, তারা তো দেখেছে, তারা জানে তাদের অবস্থা কি। এবং শুধু তাই না, ইরান যেখানে ঘোষণা দিয়েছে সেখানে হামলা করেছে এবং সাকসেস। আরব আমিরাতে দুবাই বিমানবন্দরে, তাদের তেল স্থাপনায়, রিফাইনারিতে, অস্ত্র গুদামে, সামরিক ঘাঁটিতে, যেখানে বলেছে সেখানে হামলা চালিয়েছে এবং ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। শুধু তাই না, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কয়েকবার মুছে দিতে চেয়েছে মানচিত্র থেকে। ইরানের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার সব ধ্বংস করে একদম পাথরের যুগে, প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার কথা বলেছে, কিন্তু একবারও সেই ধরনের হামলা করতে পারেনি বা হামলা চালায়নি। ইরানও বলেছিল কি, এই ধরনের যদি হামলা হয় ইরানের উপরে, ইরান মধ্যপ্রাচ্যের কোনো স্থাপনা, তেল ক্ষেত্র, গ্যাস ক্ষেত্র এবং বিমানবন্দর আস্ত রাখবে না। আমেরিকা এই ভয়ে হামলা চালায়নি এবং মধ্যপ্রাচ্যের কোনো দেশ আমেরিকাকে ইরানের উপর হামলা চালাতে দেয়নি। তারা জানে যে ইরান এই কাজ করবে। এই যে ইরানের সামরিক সক্ষমতা, এই সামরিক সক্ষমতার কারণে আজকে সংযুক্ত আরব আমিরাত বা মধ্যপ্রাচ্যের আরও কোনো দেশ ইরানের সাথে চুক্তি করছে যে ভাই টাকা দিচ্ছি, আমাদেরকে আর হামলা চালায় না আমাদের উপরে। ইরান তো রিসেন্টলি বলেছে, আমি গত পরশুদিন যে প্রথম ভিডিওতে বলেছি, ইরানের সর্বোচ্চ নেতা তিনি ঘোষণা করেছেন এই যে IRGCর বা ইরানের সামরিক কাঠামো পুনর্গঠন করা হলো, 6 জন কমান্ডারকে নতুন করে রিশাফল করে নিয়োগ দেওয়া হলো। তারপরই ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে বলা হয়েছে, যদি তোমরা মনে করো ইরানের প্রয়োজন এখনো মেটেনি, অর্থাৎ ইরান যতটুকু হামলা করলে তার জন্য সেফ হয় পরিস্থিতি, ততটুকু হামলা হয়তো হয়নি, যদি তোমরা এটাকে মনে করো তাহলে তোমরা হামলা চালাও এবং তার প্রস্তুতি নাও, গোয়েন্দা কার্যক্রম জোরদার করো, ইরানের সর্বোচ্চ নেতা বলছে। তার মানে মধ্যপ্রাচ্যে ইরানের পক্ষ থেকে হয়তো আর একটা হামলা আসন্ন। নট অনলি দ্যাট, আমি আপনাদেরকে এখানে বলে রাখি, এমন আলামতও পাওয়া যাচ্ছে ইসরায়েলের উপর ইরান ভয়াবহ রকমের ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, এমন আলামতও পাওয়া যাচ্ছে। আপনারা এরই মধ্যে জেনেছেন হয়তোবা, আজকেই লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল এবং আজকের এই হামলায় অন্তত 11 জন নিহত হয়েছে, তার ভিতরে 3টি শিশু রয়েছে। বলা হচ্ছে জুনের যুদ্ধবিরতির পরে এই হামলা সবচেয়ে ভয়াবহ বড় হামলা। ইরানের যে যুদ্ধবিরতির শর্ত ছিল তার ভিতরে 1 নম্বর ছিল যে লেবাননের হামলা বন্ধ করতে হবে। সেই লেবাননে যখন হামলা চলছে, গাজায় যখন হামলা চলছে, তখন ইরান কি একেবারেই চুপ থাকবে? যুদ্ধবিরতি যখন লঙ্ঘন করেইছে, ইসলামাবাদ সমঝোতা স্মারক যখন লঙ্ঘন করেছে,
আমেরিকা, তখন ইরানের সামনে তার কোনো বাধা নেই। অতএব সে কিন্তু নিশ্চয়ই পরিকল্পনা নিচ্ছে এবং তার লক্ষ্য ঠিক করছে। জানা যাচ্ছে যে ইসরায়েলে ব্যাপকভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাবে ইরান। তো যে কথা বলছিলাম আমি সেখানে ফিরে আসি আবার। তো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এইভাবে হামলা চালানোর কারণে এই সমস্ত দেশ এখন নতজানু হয়েছে। এরই ভেতরে খবর পাওয়া যাচ্ছে যে আমি আজকের দুপুরের ভিডিওতেই বলেছি, আব্রাহাম লিঙ্কন মার্কিন দ্বিতীয় বৃহত্তম বিমানবাহী রণতরী, তাকে ভারত মহাসাগর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং সেখানে রিপ্লেস করা হচ্ছে জর্জ ওয়াশিংটন বিমানবাহী রণতরীকে। এই যে আব্রাহাম লিঙ্কনে এই সংকট তৈরি হলো, খাবার নেই, দাবার নেই, বাথরুম নেই, সাবান নেই, শাওয়ারগুলো ছত্রাক পড়ে নষ্ট হয়েছে, আরও বাজে বিভিন্ন রকমের অবস্থা। কম পরিস্থিতি তৈরি হলো তো সেখানে মারামারি খুনোখুনি হয়নি। কেন এই অবস্থা তৈরি হয়েছে আব্রাহাম লিঙ্কনের? আব্রাহাম লিঙ্কনের এই অবস্থা তৈরি হওয়ার পেছনে মূল কারণ সেটা হচ্ছে এই, বাহরাইন, কুয়েত এবং ওমানে মার্কিন যে নৌবাহিনীর ঘাঁটি ছিল সমস্ত ঘাঁটি একেবারে তছনছ করে দিয়েছে ইরান। এবং আপনারা জানেন যে বাহরাইনে ৫ম নৌবহরের ঘাঁটি ছিল, সেই ঘাঁটি একদম যুদ্ধের প্রথম দিন থেকেই হামলার মুখে এবং শেষ পর্যন্ত সবসময় বাহরাইনে হামলা চালিয়েছে ইরান। অনেকে আমার কাছে প্রশ্ন করেছে, ভাই ঘাঁটি তো ধ্বংস করে দিয়েছে, তারপর আবার কি হামলা চালাই? ভাই একটা ঘাঁটিতে তো আর একটা দুটো বিল্ডিং থাকে না, বহু বিল্ডিং থাকে, বহু কিছু থাকে, সব তো আর একসাথে শেষ হয়ে যায় না। অনেক কিছু তো লোহা লকড়ের অনেক ব্যাপার স্যাপার আছে। সে আবার যুদ্ধবিরতি গেছে মাঝে, অনেকগুলো ঠিকঠাক করার চেষ্টা করেছে, অনেক কিছু। এইগুলো একদম মানে ইরান চেয়েছে যে একদম কমপ্লিটলি শেষ হতে, যাতে আর কোনোদিন এটা ব্যবহার করতে না পারে, এইরকম করে। তার মানে একটা ধ্বংসস্তূপে পরিণত করার পরে সেই ধ্বংসস্তূপ আবার ধ্বংস করার চেষ্টা করেছে ইরান। এই রকমের মার্কিন নৌবাহিনীর ঘাঁটিগুলোতে হামলার পরে এই সমস্ত জায়গা থেকে লজিস্টিক সাপোর্ট, খাদ্য, খাবার, এই সমস্ত কোনো কিছু আর যেতে পারেনি। এই যে আব্রাহাম লিঙ্কনের যে সমস্ত নাবিকরা, সেই নাবিকরা কয়েক মাস ধরে নাকি দুধের মুখ চোখে দেখে না, অর্থাৎ দুধ খেতে পারেনি। ভাবতে পারেন, সামরিক বাহিনীর লোকজন দুধ পায়নি। এইরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। এখান থেকে প্রত্যাহারও করতে পারছে না, আবার এই সমস্ত যোগানও দিতে পারছে না। এখন মার্কিন বাহিনীর যা পরিস্থিতি, আমি আপনাদেরকে জানাই, দিয়েগো গার্সিয়া যে সামরিক ঘাঁটি ভারত মহাসাগরে, এই দিয়েগো গার্সিয়া ঘাঁটি থেকে মার্কিন বাহিনীকে এখন লজিস্টিক সাপোর্ট দিতে হবে। ওমান উপকূল থেকে ৩,৫০০ থেকে ৩,৮০০ কিলোমিটার দূরত্বের পথ, একদম খুব সহজ ব্যাপার না, সেখান থেকে নিতে হবে। সেটা হচ্ছে ব্রিটিশ ঘাঁটি। ইরান ব্রিটেনকে বলে রেখেছে, আমেরিকাকে ঘাঁটি মাটি কোনো কিছু দিয়ে সাহায্য সহযোগিতা করলে কিন্তু তারাও টার্গেট হবে। এটা একটা জটিলতা আমেরিকার জন্য, হয়তো পাবে, সেখান থেকে লজিস্টিক সাপোর্ট পাবে, বাট হর হামেশা ওমান থেকে, কাতার থেকে, কুয়েত থেকে, বাহরাইন থেকে যেভাবে পেত, এখন আর সেটা, সেই যুগ শেষ। শুধু তাই না, এরা তো হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে ঢুকতেই পারছে না। যুদ্ধ শুরুর দিন থেকে মার্কিন বাহিনীর যুদ্ধ জাহাজ আর হরমুজ প্রণালী দিয়ে ঢুকতে পারেনি, একদম বন্ধ। আর ইরান যখন হরমুজ প্রণালীকে কন্ট্রোল করা শুরু করেছে তখন থেকে তো একেবারেই ক্লোজ। সেক্ষেত্রে আমেরিকা ইরানের সাথে যুদ্ধ করতে এসে এই রকমের একটা ভয়াবহ কঠিন পরিস্থিতির মুখে পড়বে, এটা কল্পনাও করতে পারেনি কেউ না। আইআরজিসির প্রধান আজকে তার সেনা সদস্যদের উদ্দেশ্যে লেখা চিঠিতে বলেছেন যে আপনারা বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্রধারী সামরিক বাহিনীকে নতজানু করতে সক্ষম হয়েছে। আমেরিকা নতজানু হতে, হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছে। বিরাট ব্যাপার। যাই হোক, আমি আর একটা প্রসঙ্গে কথা বলছিলাম শুরুতেই, কাতারে ইরানের ৩ জন পাইলট আটক আছে। কিভাবে কাতারে ৩ পাইলট আটক হলো? যুদ্ধ শুরু হয়েছিল ২৮শে ফেব্রুয়ারি। মার্চের ১ তারিখে কুয়েতে হামলা চালিয়েছিল ইরানের বিমান বাহিনী। মার্চের ২ তারিখে কাতারে হামলা চালিয়েছিল ইরানের বিমান বাহিনী, দুটো SU-24 বোমারু বিমান নিয়ে। SU-24 বেশ ভালো বোমারু বিমান, একসময় খুব ভালো কার্যকর ছিল, এখন মডেল পুরনো হয়ে গেছে, বাট বোমারু বিমান হিসেবে বেশ ভালো বিমান। SU-24 এই মডেলের দুটো রাশিয়ান বিমান, রাশিয়া থেকে পাওয়া ইরানের বিমান, এই দুটো বিমান নিয়ে ইরানের ৪ জন পাইলট
কাতারে মার্কিন বাহিনীর বিরুদ্ধে অভিযান চালায় এবং পারস্য উপসাগর দিয়ে উড়ে গিয়ে কাতারে খুব ভালোভাবে অভিযান চালিয়েছিল, খুব ভালোভাবে। অর্থাৎ মার্কিন বাহিনীর তাদের যে টার্গেট ছিল সেই টার্গেটগুলোতে হামলা চালাতে সক্ষম হয়েছিল ঠিকঠাক মতো। হামলা চালিয়ে ফিরে আসার পথে বলা হচ্ছে কাতারের সামরিক বাহিনীর প্রতিরক্ষা বিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে বিমান দুটোতে আঘাত করা হয় এবং দুটি বিমানই বিধ্বস্ত হয় এবং একজন পাইলট নিহত হন আর 3 জন পাইলটকে কাতার আটক করেছে। এর আগে বলা হয়েছিল এই সমস্ত পাইলট সব মারা গেছে, একজন পাইলটের লাশ ইরানে গেছে আর 3 জন পাইলটের লাশ দেয়নি। কিন্তু এখন খবর জানা যাচ্ছে যে এই 3 পাইলট কাতারের কারাগারে আটক আছে, কাতার ইরানকে দেয়নি। আমি নিশ্চিত কাতারের সাথে ইরানের যে সম্পর্ক তাতে দিয়ে দেওয়ার কথা, এখানে আমেরিকায় হয়তো বাধা দিচ্ছে, যার কারণে কাতার হয়তো ইরানের কাছে হ্যান্ড ওভার করতে পারছে না 3 পাইলটকে। ইরান এই জন্য আজকে আন্তর্জাতিক রেড ক্রস সংস্থা, যেটা সেই সংস্থার প্রধানকে চিঠি লিখেছে এবং বলেছে যে আমাদের এই 3 পাইলটকে আমাদের কাছে ফেরত দেওয়া হোক, অন্ততপক্ষে তাদের পরিবার পরিজনের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করা হোক এবং জেনেভা কনভেনশন অনুযায়ী তাদের যে যুদ্ধবন্দী হিসেবে তাদের সাথে যে ব্যবহার করার কথা, তাদের যে ট্রিটমেন্ট দেওয়ার কথা, তাদের যে সমস্ত অধিকার থাকার কথা, অধিকার দেওয়ার কথা, সেগুলো দেয়া হোক। কিন্তু সেগুলো দেয়া হচ্ছে না। এমনকি তারা যদি মারাত্মক রকমের আহত হয়ে থাকে তাহলে তাদের চিকিৎসার জন্য প্রয়োজনে আমাদের কাছে হস্তান্তর করা হোক। এগুলো কিন্তু হতেই পারে, দেখা যাক এখন কি হয়। বাট ইরানের 3 পাইলট কাতারে আটক আছে এবং তারা জীবিত আছে এতটুকু জানা গেল, বোঝা গেল। আজ না হোক কাল, কাল না হোক পরশু তারা হয়তো মুক্তি পাবে। সুপ্রিয় দর্শক, আলোচনা শেষের পর্যায়ে এখন দুটো ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করে শেষ করব। একটা হচ্ছে আব্বাস আরাকচিকে জিজ্ঞেস করা হয়েছে, সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন যে ইসলামাবাদ সমঝোতার স্মারক সই হয়েছিল 17 জুন, এখন এর মেয়াদ তো শেষ হয়ে যাবে রোববার 16 আগস্ট, 60 দিনের মেয়াদ ছিল, এখন কি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবেন? তখন আসলে আব্বাস আরাকচি খুব জিনিয়াস, টপ ডিপ্লোম্যাট ইরানের। তিনি বলেছেন যে এই যে ইসলামাবাদ সমঝোতার স্মারক, এতে তো যুদ্ধবিরতির কথা নেই, এতে ছিল যুদ্ধ অবসানের কথা। এই সমঝোতার স্মারক সই করার মধ্য দিয়ে যুদ্ধের অবসান অর্থাৎ যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। তা যুদ্ধের সমাপ্তি যখন ঘোষণা করা হয় তখন তার মেয়াদ বাড়ানোর সুযোগ থাকে কোথায়? এ তো যুদ্ধবিরতি ছিল না যে আমরা মেয়াদ বাড়াবো, এটা যুদ্ধের অবসান ঘটানোর কথা ছিল। পাড়ার একটা উদাহরণ দেই। পাড়া একজন খুব প্রভাবশালী লোক ছিল, খুব প্রভাবশালী লোক, গরিব ছিল কিন্তু সাহসী ছিল। পাড়ায় কারোর উপর অত্যাচার হলে সে শুরুতে কিছু বলতো না, কারণ সে নিজের ঘরটাই দেখত। কিন্তু মাঝে মধ্যে সে বলে দিত যে ভাই মেরো না, গরিবকে কেন অহেতুক পেরেশান করছো? তুমি পাড়ার এত শক্তিশালী লোক, তাই বলে তুমি তার টাকা চুরি করে নেবে, তার গাড়ির কাজ ভেঙে দেবে? এ কথাগুলো সে বলতেই থাকতো। একদা সেই মানুষটা শক্তিশালী কিন্তু গরিব পাড়ার সবচেয়ে বড় গুন্ডা তার উপর হামলা করে বসলো, থাপ্পড় মারতে শুরু করলো, ঘুষি মারতে শুরু করলো, নিজের 4-5টা বন্ধুকে ডেকে নিল, মারতে শুরু করলো। এবার সে গরিব কিন্তু শক্তিশালী মানুষটা কি করলো? পাল্টা জবাব দিল। পাড়ার সবচেয়ে বড় গুন্ডার কোনো ধারণাই ছিল না যে এই গরিব, যার বাড়িতে সবজিওয়ালাকে পর্যন্ত আমরা যেতে দেই না, সে আমাদের উপর পাল্টা হামলা করে বসবে। আর ভাই, সে যে ঘুষিগুলো চালালো, গুন্ডার যে সাঙ্গপাঙ্গরা এসেছিল প্রথমে তাদের খুব খারাপভাবে মারলো, ভীষণ খারাপভাবে মারলো। তাই পাড়ার অন্য লোকেরা খুব খুশি হলো, এই যে গুন্ডামি করতো তাকে ভাইসাব কি মারটাই না মেরেছে, দারুণ লাগলো। কিন্তু মুখে কিছু বলতে পারতো না, হাসতেও পারতো না, কারণ পাড়ার বদমাসটার ইগোতে আঘাত পেত। তারপর চুপিসারে যখন পরিস্থিতি শান্ত হলো, তখন সেই গুন্ডার সাথে যে সাঙ্গপাঙ্গরা এসেছিল তারা এক হয়ে ওই বেচারের উপর হামলা করেছিল। তো তারাও তার সাথে যোগাযোগ করলো যে ভাই আসসালামু আলাইকুম, দেখো বন্ধু, আমার তো গুন্ডার সাঙ্গপাঙ্গ ছিলাম এবং আছিও, আমাদের তো একসাথে কাজ যাতায়াত আছে এবং আমরা তার পাল্লায় পড়ে বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম। আর আমরা আপনার যে ক্ষতিটা করেছি, আপনার যে চোট লেগেছে, আমরা সেটার জন্য আপনাকে ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি। চুপিসারে, না তুমি কাউকে জানাবে না আমরা জানাবো, না আমি জনসম্মুখে তোমার কাছে ক্ষমা চাইবো, নইলে তার সাথে আমাদের যোগাযোগ সম্পর্ক খারাপ হয়ে যাবে আর আমাদের প্রভাব প্রতিপত্তি কমে যাবে। তখন বেচারা ভাবলো, সামনের লোক যত টাকা দিচ্ছে আমি তো সারা বছরেও এত টাকা কামাই না, তো ভাই তুমি টাকা দাও, তুমি আমাদের বদনাম করো, তুমি দুনিয়াতে চিল্লাও যে তুমি আমাদের মেরেছ, আমরা কোনো পাল্টা জবাব দেব না। বুঝতে পারছেন তো? এই যে চুপিসারে টাকা দেওয়ার কথা বলা হচ্ছে, এটা হলো UAE। আল্লাহু আকবার, যাকে দিচ্ছে সে বেচারা হলো ইরান। আল্লাহু আকবার। বিষয়টা আরও সহজ করে দিচ্ছে। UAE ইসরায়েল ও আমেরিকার সাথে মিলে ইরানের উপর হামলা করেছে।
যুদ্ধের শুরু থেকেই এবং মাঝে বেশ কয়েকবার যুদ্ধ থেমে যাওয়ার পর আমেরিকার উপর ইউএই বারবার চাপ সৃষ্টি করে বলেছে যে ইরানের উপর হামলা করো। ইসরায়েলি ফৌজকে ইউএইতে ঢুকতে দেওয়া হয়েছে। ইউএই এর ভেতরে ইসরায়েলি সৈন্য, ইসরায়েলের শীর্ষ কমান্ডার, ড্রোন ব্যাটালিয়ন ও এয়ার ডিফেন্স সিস্টেম এনে মোতায়েন করা হয়েছে যুদ্ধের সময়। কিন্তু ইরান তাদের চেপে ধরে পিটিয়েছে, ভীষণভাবে মেরেছে। ইউএই এর সব গুমর ও অহংকার চূর্ণ হয়ে গেছে। মহল্লাসী বদমাশটা অর্থাৎ আমেরিকাকে ইরান পিটিয়েছে। যুদ্ধের ময়দানে যারা তার সাথে লাফিয়েছিল এই ইউএই এর মতো দেশগুলো, তাদেরও ইরান পিটিয়েছে। প্রতিবেদন চলে এসেছে যে ইউএই নিজে আমেরিকা ও ইসরায়েলের সাথে মিলে ইরানের উপর হামলা করেছে। আর এগোতে এগোতে বর্তমান দিনে ইউএই এর অবস্থা এই দাঁড়িয়েছে যে যখন ইসরায়েল পিছু হটল, আমেরিকার অবস্থা শোচনীয় হয়ে গেল, তখন ইউএই ফেঁসে গেল। একবার ইউএই ইরানের সাথে কথাবার্তা বলল। আমি দুদিন আগের প্রতিবেদনে একথা জানিয়েছিলাম যে ইউএই এর কর্মকর্তারা চুপিসারে তেহরানে গেছেন। তেহরান থেকে ইউএই এর বিমান কয়েক ঘন্টার মধ্যে ফিরে এসে ইউএইতে ল্যান্ড করে। তখনই আমি বলেছিলাম আমার সন্দেহ হচ্ছে যে কিছু একটা তো ঘটতে চলেছে। এখন ইরানের এমন মহাশক্তি দেখার পর ইউএই এর দ্রুত আক্কেল হয়েছে এবং তাদের জন্যই এটা ভালো হয়েছে। এবার আসল প্রতিবেদন শুনুন। আরও পরিষ্কার হয়ে গেছে। 3 বিলিয়ন ক্যাশ, 2 টন সোনা 15 বিমানে বোঝাই করে ইউএই ইরানকে দিয়েছে। আল্লাহু একবার। সবাই আল্লাহু একবার বলুন ভাই সাহেব। এই যে একটা জাতিকে দাবিয়ে রাখা হচ্ছিল, এই মুসলমান সমাজ যে গুন্ডামির মুখে ভেঙে পড়েছিল আর নিজেদের ইহুদিদের দোসর মনে করে তাদের সাথে হাত মিলিয়ে নিজেদের সবচেয়ে উঁচুতে ভাবছিল, আল্লাহ এমনভাবে ইরানের পক্ষ নিয়েছেন যে সেই ইউএই নিজেদের রক্ষা করার জন্য এই একই প্রতিবেদনে লেখা আছে 3 বিলিয়ন ক্যাশ ও 2 টন সোনা 15টি বিমানে ভরে ইরানকে দিয়েছে এবং বলেছে যে আমাদের যেন এই যুদ্ধে টেনে না নামানো হয়। হ্যাঁ, যুদ্ধে টেনে নামাবেন না। আমাদের হামলাই বা আমাদের সম্পৃক্ততার কারণে আপনাদের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ আমরা সবার আগে দিচ্ছি। আল্লাহু একবার। এটা আল্লাহর কুদরত, ইরানের একার নয়। ভাইরা, মুসলমানেরা, আমার বন্ধুরা, ওহে আমার সঙ্গীরা, ইরান শিয়া হওয়ার কারণে এত ঘৃণা করছো যখন দেখছো যে ইরানের সাথে আল্লাহর সন্তুষ্টি ও সাহায্য রয়েছে? তোমরা কেন ভাবছো যে সে শিয়া? তোমরা বরং ভাবো যে সে একজন মুসলমান, উম্মতেরই একজন মানুষ। আমি আমার হিন্দু ভাইদেরও বলছি, এটা ভেবো না যে ওটা একটা মৌলবাদী দেশ, বরং এটা ভাবো যে পুরো পৃথিবীতে একমাত্র ইরানই এমন একটা দেশ যারা বিশ্বজুড়ে গুন্ডামি সৃষ্টিকারী শক্তিকে মাটিতে নামিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, তাদের সমস্ত গুন্ডামি বের করে তাদের উপযুক্ত জবাব দিয়েছে। এ দেশের নাম হলো ইসলামিক রিপাবলিক অব ইরান। অন্যদিকে ইহুদি সৈন্য, ইসরায়েলি সৈন্য, তথাকথিত পরাশক্তি, মার্কিন সৈন্য ভয়ে মূত্রত্যাগ করছে, আতঙ্কে কাঁপছে। আমি আবারও বলছি, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। প্রতিবেদনে এসেছে যে ইসরায়েল ভয় ও বিস্ময়ের মধ্যে রয়েছে। এই নিন প্রতিবেদন। আর এটা ইসরায়েলের একটি সংবাদপত্র, যেখানে লেখা হয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনী ভয় ও উদ্বেগের মধ্যে রয়েছে এবং আমরা স্তম্ভিত যে ইরানের যতটুকু ক্ষতি হয়েছে তার চেয়ে দ্রুত গতি এবং আগের সময়ের চেয়ে অনেক দ্রুত তারা তা পুষিয়ে নিচ্ছে। 2026-27 সালের মধ্যে ইরানের কাছে এই যুদ্ধের আগের মতো সমপরিমাণ ক্ষেপণাস্ত্র চলে আসবে। এরপর 2028 সালে ইরান আবারও একবার ইসরায়েলের জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়াবে। ইরান যেভাবে দ্রুতগতিতে অস্ত্র তৈরি করছে এবং নিজেদের পুনরুদ্ধার করছে, আমেরিকা ও ইসরায়েল সেই গতিতে না তো অস্ত্র তৈরি করতে পারছে আর না নিজেদের সামলে উঠতে পারছে। মনে মনে দুরূদ পাঠ করতে থাকুন, পড়তে থাকুন, দোয়া করতে থাকুন, যাতে বাতিল এভাবেই ধ্বংস হয়। ওদিকে আরবদের প্রতি ইরানের পরিষ্কার সতর্কবার্তা রয়েছে। ইরানি কর্মকর্তারা বুঝিয়ে দিয়েছেন যে যতক্ষণ না তোমাদের নিরাপত্তা ঠিক হচ্ছে, যতক্ষণ তোমরা বিদেশি শক্তি, অন্যান্য দেশ ও ইহুদিদের উপর নির্ভরশীল থাকবে, তাদের উপর ভরসা করবে, তাদের উপর ডিপেন্ডেন্ট থাকবে এবং যতদিন না তোমাদের দেশ থেকে বিদেশি প্রভাব কমছে, ততদিন তোমরা নিরাপদ হতে পারবে না। আর আমরা সতর্ক করে দিচ্ছি, এর জবাব আমাদের পক্ষ থেকে দেয়া হবে। আমেরিকার জেডি ভ্যান্স টিভিতে এসেছিলেন, তাকে বেশ বিভ্রান্ত লাগছিল এবং সে অস্বস্তির সাথে বলছিল ইরানিরা এরপর কি করতে চলেছে তা আমরা জানি না, তারা উল্টো মাথার লোক, তাদের পরিকল্পনা কি তা আমরা জানি না, তারা ভরসা করার যোগ্য না, বলে এক কথা করে আরেক, ওয়াদা রক্ষা করে না। আমাদের মনে হচ্ছে এই প্রথম যেন যেমন কুকুর তেমন মুগুর পাওয়া গেছে। এরপর সে বলেছে যে তেলের দাম কমে গেছে এবং এখন এগুলো আরও কমবে। এখন আমেরিকা নিজেই নিজের ঝামেলায় জড়িয়ে পড়েছে। দুটি ব্যাপার রয়েছে। এক হলো সে তার দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে আমরা জিতে গেছি, ইরানের উপর হামলা করে আমাদের বিজয় অর্জন করেছে। দ্বিতীয়ত সে এই কথা বোঝাতে ব্যস্ত যে ভাই আমাদের এখানে জিনিসপত্রের দাম বেশি হবে না, তেলের দামও চড়া হবে না। খুব চমৎকার খেলেছে ইরান। ইরান দাবি জানিয়েছিল যে পুরো এলাকায়, পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ হওয়া উচিত। সমস্ত মুসলিম আরব দেশ চুপচাপ রইল। ইরান তো ন্যায়ের পথেই কথা বলছিল, সব জায়গায় যুদ্ধ বন্ধ হওয়া উচিত। একমাত্র হামাস দাঁড়িয়ে বলল যে হ্যাঁ, আমরা ইরানের এই বক্তব্যকে এবং এই মানসিকতাকে সমর্থন করি যে পুরো অঞ্চলে যুদ্ধ বন্ধ হওয়া উচিত। এবার আরও একটা মন ভালো করে দেওয়ার মতো খবর শুনুন, আপনাদেরও মন ভালো করে দেব। আমেরিকার শীর্ষ জেনারেল, কমান্ডার, সিনিয়র অফিসিয়াল ও সামরিক কর্তারা বলেছেন যে আমরা উদ্বিগ্ন,
আমাদের গভীর উদ্বেগের কথা প্রকাশ করছে। তারা বলেছেন, আমাদের ভয় হচ্ছে আমেরিকার যে সৈন্য, আমাদের যে আমেরিকান সৈন্যরা মাসের পর মাস ধরে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে, তারা ক্লান্ত হয়ে পড়েছে, পেরেশান হয়ে গেছে, লড়াই করার সামর্থ্য তাদের মধ্যে আর অবশিষ্ট নেই। আমিও তো এটাই বলছিলাম, হায়দারের সন্তানদের সাথে যুদ্ধ করছো, সেই হায়দারের সন্তানদের সাথে যাদের বুকে কারবালা রয়েছে, তাদের হত্যা করে ভাবছো তারা ভয় পেয়ে যাবে? আরে তারা আরও বেশি বিপজ্জনক হয়ে উঠবে। বলেনি? তাই হয়েছে। জার্মানির একটি শিপিং কোম্পানি জানিয়েছে যে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে আমাদের $60 কোটি ক্ষতি হয়েছে। ওই গোলাপি শুয়োরটা আসে আর বকবক করে বলে যায়, আরে না, এমন তো কিছু হয়নি, হরমুজ তো খোলাই আছে। আরে হরমুজ খোলা আছে নাকি তোর সামনে চেইন খোলা আছে? ওটা বন্ধ কর, এমনিতেই তো কিছু নেই। সামনে এগিয়ে যাওয়া যাক। পরের দৃশ্যটা দেখুন, এটা ইরান প্রকাশ করেছে। ইরান দেখিয়েছে যে কেশম দ্বীপে আমাদের জলসীমা, আমাদের দ্বীপের উপর এমনকি ডাঙা পর্যন্ত তেল ছুঁয়ে পড়ছে, তেল উঠে আসছে। হরমুজের ট্যাঙ্কারগুলোর উপর হামলার কারণে ট্যাঙ্কার থেকে যে তেল ছুঁয়ে পড়ছে তা ইরানের দ্বীপ পর্যন্ত পৌঁছে গেছে। ইরান প্রমাণ পেশ করার পর বলেছে যে এর ফলে আমাদের ক্ষতি হচ্ছে, পরিবেশগত ক্ষতি হচ্ছে। এখন এর জন্য দায়ী কে? আমাদের এর মূল্য দিতে হবে, ক্ষতিপূরণ চাই। ইরাকের সরকার ঘোষণা করেছে যে স্থানীয়ভাবে আমাদের এখানেই কিছু গ্রুপ যে ড্রোনগুলো তৈরি করছিল, আমরা সেই ড্রোনগুলো জব্দ করেছি। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী ইরাকের সামরিক কর্মকর্তাদের সাথেও সাক্ষাৎ করেছেন। হুতিরা দাবি করেছে যে তারা সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে আবারও হামলা চালিয়েছে। ওদিকে ইয়েমেনের সেনারা জানিয়েছে যে তারা সমুদ্রের বুকে হুতিদের 2টি নৌকা ধ্বংস করে দিয়েছে। আপনারা হয়তো দেখে থাকবেন যে আমেরিকা বা ইসরায়েল কিংবা তাদের বন্ধুদের বিরুদ্ধে যখনই কেউ যুদ্ধে নামে, তখন সবার আগে সোশ্যাল মিডিয়া, যেমন এলন মাস্কের ওই ছিলে ফেলা মুরগির ছানার প্ল্যাটফর্ম এক্স, সেখান থেকে সেই লোকদের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়। যেমন ইয়েমেনে হুতিদের সামরিক কর্মকর্তারা যেখান থেকে তারা বিবৃতি জারি করতেন, যাদের মুখপাত্রকে ইয়াহিয়া সারি বলা হয়, এলন মাস্ক সেই মুখপাত্র ইয়াহিয়া সারির এক্স অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছেন। আমেরিকার মতো একই হাল সৌদি আরবের। একটা সূচো তো বানাতে পারে না, একটি সামরিক সরঞ্জামও বানাতে পারে না, তাই এক মুঠো মানুষের সাথে লড়ার জন্য কি করলো? এই দেখুন, 39টি দেশের সামরিক সম্মেলন আয়োজন করলো, সেনাবাহিনীকে ডাকলো, 39টি দেশের সামরিক অধিকারীদেরকে ডেকে হুতি সংগঠনের বিরুদ্ধে একটি জোট তৈরি করলো যে আমরা সবাই মিলে এই মুষ্টিমেয় হুতিকে খতম করব। এর পরের দিন ব্রিটেন ইরানের কাছে অনুরোধ জানিয়েছে যে আপনারা হুতিদের থামান, এলাকা নষ্ট হয়ে যাচ্ছে, লোহিত সাগরে উত্তেজনা বাড়ছে। আমি স্যাটেলাইট ইমেজ দেখাচ্ছি। সমস্ত হুমকির পরেও ইয়েমেনের হুতিরা ইয়েমেনেরই ভূখণ্ডে আরব সংযুক্ত বন্দরগুলোতে, যে বন্দরগুলো ইয়েমেন সরকার এবং সৌদি আরব ব্যবহার করে, সেখানে হামলা চালিয়েছে। হামলা সফল হয়েছে, স্যাটেলাইট ইমেজে ধ্বংসলীলা পরিষ্কার দেখা যাচ্ছে। এদিকে ইয়েমেনের সেনারা দাবি করেছে যে তারা হুতিদের 27 জনকে হত্যা করেছে। সৌদি আরবের পরিকল্পনা বেশ বড়। সৌদি আরব ভাবছে যে ইয়েমেনে গ্রাউন্ড অপারেশন চালিয়ে ইয়েমেনের হুতিদের সমুদ্রের উপর যে আধিপত্য রয়েছে, অর্থাৎ সমুদ্রের সীমান্ত থেকে তাদের হটিয়ে দেওয়া এবং সেটির উপর নিজেদের দখল কায়েম করা, যাতে লোহিত সাগরে হরমুজ প্রণালীতে ইরানের যেমন একচ্ছত্র প্রভাব রয়েছে, ঠিক তেমনি সৌদি আরবও লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালীর মুকুটহীন সম্রাট হয়ে উঠতে পারে। অন্যদিকে রাশিয়া ইয়েমেনের হুতিদের পক্ষ নিয়েছে এবং ইউএনএসসি নিরাপত্তা পরিষদে দাবি জানিয়েছে যে যেভাবে ইয়েমেনের হুতিদের উপর অবরোধ আরোপ করা হয়েছে, সে অবরোধ তুলে নেওয়া হোক। হুতিরা এইমাত্র, অর্থাৎ কিছু সময় আগে ইয়েমেনে হামলা চালিয়েছে, যাতে ইয়েমেনের 2 জন সেনা নিহত হয়েছেন। যখন আমি চিৎকার করে বলতাম যে জোলানি আমেরিকার দালাল, তখন চুলপাকা ভক্তরা নিচে কমেন্ট করত, আরে বাশার আল আসাদ তো কত সুন্নিকে হত্যা করেছে। আপনারা বুঝতেন না আমি কখন বলেছি যে বাশার আল আসাদ সঠিক ছিল, কিন্তু বাশার আল আসাদকে হঠাৎ গিয়ে আপনারা আমেরিকাকে বেছে নিলেন। আরে জোলানি তো আমেরিকারই লোক। এবার দেখে নিন, জোলানি ইসরায়েলকে গোলান হাইটস তুলে দিয়েছে এবং সিরিয়ার সম্পূর্ণ জমির একটা অংশ আমেরিকাকে দিয়ে দিয়েছে। এখন এই অর্থ, দুর্লভ খনিজ সম্পদ ও তেলের ক্ষুধার্ত ডাকাত আমেরিকা সিরিয়ার ভেতরে তেল তোলার গাড়ি এবং তেল অনুসন্ধানের গাড়ি পাঠাচ্ছে। এখন আমেরিকার এই ডাকাত বাহিনী ইয়েমেনের মাটি থেকে তেল চুষে খাবে, আর মুসলমানরা জোলানিকে জিন্দাবাদ জিন্দাবাদ বলবে। ওদিকে লেবাননের উপর রাশিয়ার কায়দায় বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। সুধীমণ্ডলী, এর পাশাপাশি দেখুন যেমনটা সে গাজায় করেছে, সীমান্ত এলাকায় সুন্দর সুন্দর গ্রামগুলোতে ইসরায়েল বোমা পেতে পুরো গ্রামকে উড়িয়ে দিচ্ছে, আর আপনাদের পছন্দের সমস্ত মুসলিম আরব দেশ চুপ করে বসে আছে। কোন মুখে আপনারা ইরানের নিন্দা করেন? আপনাদের বাপদাদারা তো মুখ বন্ধ করে বসে আছেন। ওদিকে ইসরায়েল পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে আমরা লেবানন থেকে সরে যাব না। এরপর আমেরিকা অস্বীকার করেছে। আমেরিকা বলে দিয়েছে যে না, ইসরায়েলকে লেবানন থেকে বেরিয়ে যেতেই হবে।
আপনারা আপনাদের স্ক্রিনে একজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন। গাজায় ইসরায়েল তার গাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করেছে এবং তারপর ঘোষণা দিয়েছে যে ইনি হামাসের একজন নেতা ছিলেন, যাকে আমরা খতম করেছি। এরপর হামাস একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে জানিয়েছে যে ইনি গাজার একজন পুলিশ অফিসার ছিলেন। আমাদের কোনো যোদ্ধা বা লড়াকু কেউ ছিলেন না। অর্থাৎ